হঠাৎ দেখা, না কোনো সম্পর্ক, না কোনো প্রতিশ্রুতি, তবু একটা ছেলে একটা মেয়েকে যে এতটা ভালোবাসতে পারে ভাবতেই অবাক লাগে। একটা ছোট সান্ত্বনার কথা কেউ যে এতটা সিরিয়াসলি নিয়ে নেবে এটা কে জানতো? এই কথাটার জন্য একটা ছেলে যে তার জীবন বাজি রেখে দেবে এটা কে বুঝবে? এই মুভিটা না দেখলে বিশ্বাসই করতাম না। সত্যিকারের ভালোবাসা কখনো নাটকীয় হয় না। আর এই গল্পটা আপনাকে অনুভব করাবে প্রিয় মানুষটাকে হারানোর ভয় আর তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা সত্য আর লয়াল হয়। কথা বলছিলাম 2021 সালে মুক্তিপ্রাপ্ত মুভি সিদ্ধার্থের কথা। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা কয়েকজন লোককে দেখতে পাই একটা নির্জন এলাকায় বসে আগুন পোহাচ্ছিল। কিছুক্ষণ পর একজন লোক এসে বলে, তোমাদের কাছে যদি কোনো আইডি পাসপোর্ট থেকে থাকে বা যেগুলো দিয়ে মনে করো তোমাদের পরিচয় বহন করে সব জ্বালিয়ে দাও। সবাই লোকটার কথা মতো নিজেদের কাছে থাকা সব কাগজপত্র জ্বালিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পাই একটা ট্রাকের কন্টেইনারে এরা সবাই বসে আছে। এরা মোট 4 জন ছিল। এই ছেলেটার নাম জাগ্গি আর সাদা টকি পরা ছেলেটার নাম ইকবাল। এরা দুজন ইন্ডিয়ান আর বাকি দুজন পাকিস্তানি। এরা মূলত লুকিয়ে ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পর ওই যে একটা লোক তাদের বলেছিল তাদের কাছে যা আছে সব জ্বালিয়ে দিতে, ও আসলে এই ট্রাকের ড্রাইভার ছিল। শুনো, সামনে কেলাই সমুদ্র বন্দর, ওখানে অনেক হার্ডলি তারা চেক আপ করবে। তাদের কাছে অনেক উন্নত মানের মেশিন টেশিন আছে। আমি যখন হর্ন দেব তোরা এই পলিথিনগুলো মুখে লাগিয়ে নিবি। যতক্ষণ না আমি দ্বিতীয়বার হর্ন দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এভাবেই থাকবি। এই ধাপ পার করতে পারলেই তোরা স্বাধীন। আরেকটা কথা, যদি তোরা ধরা পড়ে যাস আমি কিন্তু তোদের চিনি না। শত শত ট্রাকের চেকিং চলছে। কিছুক্ষণ পর যখন তাদেরও গাড়ি চেকিং এ ঢুকে, ড্রাইভার আগেই হর্ন দিয়ে তাদের সিগন্যাল দেয়। সবাই তাড়াতাড়ি করে পলিথিন মুখে লাগিয়ে নেয়। কিন্তু এভাবে কতক্ষণ? ইকবালের দম বন্ধ হয়ে আসছিল। পলিথিন খুলে দিলে পাকিস্তানি দুজন লোক গলা টিপে ইকবালকে মারার চেষ্টা করে। জাগি তখন এদের সাথে লড়াই করে ইকবালকে বাঁচায়। ওদিকে এতক্ষণে ট্রাকে যে লোক আছে সিকিউরিটি গার্ডরা বুঝে গেছে, তাড়াতাড়ি এসে সবাইকে অ্যারেস্ট করে। সিন আছে এরপর আদিবাসীদের ক্যাম্পে। সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে কে কোথা থেকে আসলো। এই লোকটার নাম গৌতম। ও ইন্ডিয়ান ফরেন সার্ভিসের একজন কর্মী। গৌতমকে দেখে জাগ্গি ও দাদা বলে ডাকতে থাকে, কিন্তু গৌতম এসবে পাত্তা দেয় না। জাগ্গির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ও গৌতমকে চিনে। আরে দাদা, তুমি আমাকে ভুলে গেলে? তোমার বিয়েতে যে গিয়েছিলাম, সামান্য একটু ঝামেলাও করেছিলাম। এবার গিয়ে গৌতম জাগ্গিকে চিনে। শালার বেটা, তুই এখানে কি করছিস? কিছুদিন আগে গৌতমের যখন বিয়ে ছিল, জাগ্গি তার মাতলা বন্ধুদের সাথে ফ্রিতে মদ গিলার জন্য কোনো ইনভাইট ছাড়াই গৌতমের বাড়ি যায়। তবে গৌতম যখন এটা জানতে পারে এরা ইনভাইট ছাড়াই এসেছে আর অপরদিকে এখানের পরিবেশটাও নষ্ট করছে, গৌতম তখন সিকিউরিটি গার্ডদের দিয়ে এদের বাড়ি থেকে বের করে দেয়। তবে জাগ্গি এতে কোনো রাগ করে না। স্টেজে গৌতম একটা স্পিচ দিয়েছিল। সত্যি কথা বলতে এই স্পিচের কারণেই হাজারো বাধা বিপত্তি পার করে জাগ্গি লন্ডন যাওয়ার চেষ্টা করছে। সিনের পর 3 মাস পেছনে শিফট হয়। অল ইন্ডিয়ান স্পোর্টস, এখানে অনেক ধরনের খেলা আছে। সবাই নিজেদের মতো নিজেকে তৈরি করছে। জাগ্গি পাঞ্জাবের হকি টিমের সেন্টার ফরওয়ার্ড। একটু পর এই ছেলেটা দৌড়তে এসে জাগ্গিকে বলে, এখানে কি করছিস? আয় সুইমিং পুলে। ভাই তোকে কি বলবো, ছোট ছোট কাপড় পরে পরীরা এরকম করে সাঁতার কাটছে। এই তুই যা তো। জাগ্গি, তুই ওর কথায় পাত্তা দিস না, খেলার দিকে ফোকাস কর। গুল্লি মার তোর খেলা, এই খেলা খেলে তুই স্টার হয়ে যাবি নাকি? ক্রিকেট খেললে না হয় এক কথা ছিল। আয় আয়, এসব নিয়ে পরে ভাবা যাবে। 3 জন প্র্যাকটিসের গুল্লি মেরে মেয়েদের সুইমিং দেখতে সুইমিং পুলে চলে আসে। 3 জন বসে বসে মেয়েদের সাঁতার কাটা দেখছিল। এরা দুজন তো খুব এনজয় করছিল, কিন্তু জাগ্গির কাউকে ভালো লাগছিল না। তবে একটু পর একটা মেয়েকে দেখে জাগ্গিরও ভেতর ঘন্টি বেজে ওঠে। মেয়েটার নাম কার্তিকা। জাগ্গি চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। বিষয়টা কার্তিকার একদম পছন্দ হয় না। কার্তিকার ড্রেস চেঞ্জ করছে দেখছে, তবুও তাকিয়ে আছে। কোনো কথা না বলে কার্তিকা তার ব্যাগ নিয়ে চলে যেতে চায়। জাগ্গি বলে, আরে পিঙ্কি, আমি ওর সামনে গিয়ে বসছি, ওকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটা ভালো করে ছবি তুলে দে। আরে বেটা, তুই মার খাওয়ানোর প্ল্যান বানাচ্ছিস নাকি? আজ তো ফলোয়ারের বন্যা হবে। জাগ্গির কথা মতো কার্তিকা আসলে পিঙ্কি জাগ্গিকে একটা ফটো তুলে দেয়। তবে কার্তিকা এমন পোজ দেয়
এরকম তো ছবি আপলোড করলে মানুষ তাকে জুতা দিয়ে মারবে। জাগ্গি তার বন্ধুদের বলছিল, তো কি হয়েছে, এডিট করে আপলোড দেব? এসব কথা শুনে কার্তিকা বলে, এই তোর সমস্যা কি রে, আমি বুঝতে পারছি না। কাপড় চেঞ্জ করার সময় নির্লজ্জের মতো তাকিয়েছিলি, এখন পারমিশন ছাড়া ফটো তুলে বলছিস সোশ্যাল মিডিয়ায় আপলোড করবি। কার্তিকের বান্ধবী শিলা বলে, এই তুই মনে হয় ওর বাপকে চিনিস না, বেশি বাড়াবাড়ি করিস না, না হলে লন্ডনে থেকে তোর জিনা হারাম করে দেবে। ছবিটা ভুলেও কোথাও পোস্ট টোস্ট করিস না। এরকম আর কি ধমক টমক ভয় টয় দেখিয়ে কার্তিক আর শিলা চলে আসে। ভয়ে হয়তো জাগ্গি আর ছবিটা পোস্ট করবে না, কিন্তু জাগ্গি তো ওরকম ছেলেই না, হুট করেই সবকিছু সিরিয়াসলি নিয়ে নেবে। ও ছবিটা তার মতো করে এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আর ছবিটা এত ভাইরাল হয়, শেষ পর্যন্ত কার্তিকের বান্ধবী শিলার নিউজ ফিডেও চলে আসে। কার্তিকা বিষয়টা জানার পর এতটা রেগে যায়, তবে তার মুখে কোনো রাগের অস্তিত্ব উপলব্ধি করা যাচ্ছিল না। কিরকম একটা শয়তানি মুচকিমার্কা হাসি দেয়। এরপর তার কয়েকজন বান্ধবীকে নিয়ে সোজা চলে যায় ছেলেদের ড্রেসিং রুমে। এরপর এদের প্রত্যেকের কাপড় খুলে ছবি তুলতে থাকে। জাগ্গি এরকম একটা সিচুয়েশনে থাকার পরও পোজ দিতে শুরু করে। জাগ্গি বলে, ছবি তুলতে থাক, একে তো তোর ফোনের ব্যাটারি শেষ হয়ে যাবে, কিন্তু আমার পোজ শেষ হবে না। কার্তিক আর শিলা যখন বুঝতে পারে আসলেই জাগ্গি লজ্জা না পেয়ে ছবির পোজ নিয়ে এনজয় করছে, একটা সময় তারা দুজনই জাগ্গিকে দেখে লজ্জায় চলে যায়। সিনেসে পরের দিন কার্তিকার টিমের সবার টাইমিং এতটাই খারাপ, তারা মেডেল জেতার কোনো যোগ্যতাই রাখে না। তাই কোচ তাদের সবাইকে একটু গালিগালাজ করে ভালো করে সাঁতার কাটার পরামর্শ দেয়। তো কার্তিকা এরপর আবার প্র্যাকটিস শুরু করে। এদিকে প্রত্যেক দিনের মতো জাগ্গিও এসে বসে কার্তিকার সুইমিং এনজয় করছিল। এমনিতেও কোনো কাজের না। কার্তিকা যখন দেখে জাগ্গি এখান থেকে সরছেই না, ও তখন জাগ্গিকে বলে, এমনিতেই তো বসে আছিস, যা ব্যাগের মধ্যে স্টপওয়াচ আছে, ওটা এনে টাইমিং গুলো কাউন্ট কর। জাগ্গি এতে বিরক্ত না হয়ে খুশি খুশি স্টপওয়াচ এনে টাইমিং গুলো কাউন্ট করতে থাকে। কিছুক্ষণ পর কার্তিকা পুল থেকে উঠে আসলে জাগ্গি কার্তিকার টাইমিং দেখে বলে, তোর যে অবস্থা, মেডেল জিতবে কি? এমনিতেই কার্তিকার মুড নেই, কিভাবে টাইমিং মেনটেন করবে? ওদিকে তখনই জাগ্গি আবার বলে ওঠে, তোর আর সুইমিং টুইমিং করে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না, তোর ওজন আগে কমা। এরপর এক দৌড়ে এখান থেকে চলে যায়। বিকেলবেলা যখন জাগ্গি তার টিমকে নিয়ে হকি প্র্যাকটিস করছিল, তখন কার্তিকা রেগে মেগে এসে বলে, এই সকালে তুই আমাকে কি বলেছিলি, আমার ওজন বেশি? তুই এত সাহস কোথা থেকে পেয়েছিস? হ্যাঁ ঠিকই তো বলেছি, তোর ওজন মেপে দেখ, 300 কিলোর উপরে হবে। কি 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 বললি? দেখ কার্তিকা, আমি এতক্ষণ মজা করছিলাম, কিন্তু এখন সিরিয়াসলি একটা কথা বলছি। দেখ, একটা সময় তুই কিন্তু অনেক ভালো সুইমার ছিলি, কিন্তু এখন ভালো করতে পারছিস না। কারণ কি জানিস? তুই এখন সুইমিং এনজয় করছিস না, সব সময় একটা প্রেসার নিয়ে বসে থাকিস, সব সময় টাইমিং নিয়ে পড়ে থাকিস। কম্পিটিশনের কথা ভুলে যা, তুই নিজেকে এনজয় কর। এতে করে কি হবে? তুই সেকেন্ড হবি, থার্ড হবি, তো কি হয়েছে? কিন্তু শান্তিতে তো শ্বাস নিতে পারবি। যা, নিজের মতো করে প্র্যাকটিস শুরু কর। তো পরের দিন কার্তিকা নিজের মতো করে সব প্রেসার টেনশন বাদ দিয়ে প্র্যাকটিস শুরু করে। এতে টাইমিং আগে যেও 101 ছিল, এখন আরো বেড়ে যায়। একটা সময় জাগ্গি রেগে বলে, তোর থেকে ভালো আমিই করতে পারবো। এতে করে কার্তিকার রাগ উঠে যায় আর পুল থেকে উঠে আসে। তো যা কর গিয়ে, দেখি আমিও। এরপর জাগ্গিকে কার্তিকা ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। জাগ্গি বারবার বলছিল, আমি সাঁতার কাটা পারি না রে, আমাকে তুল। কার্তিক আর শিলা মনে করে জাগ্গি মজা করছে, কিন্তু একটু পর দেখা যায় জাগ্গি পানির নিচে তলিয়ে গেছে। কার্তিকে তাড়াতাড়ি গিয়ে জাগ্গিকে তুলে। জাগ্গি জল খেয়ে অজ্ঞান হয়ে গেছে। কার্তিকে সিপিআর দেয়। জাগ্গির জ্ঞান আসলে বলে, তুই আমাকে কিস করেছিস তাই না? কার্তিকা বলে, শালার বেটা, আমি তোকে সিপিআর দিয়েছি, তুই যাই বল, আমাদের এলাকাতে এটাকে কিসি বলে। কার্তিকের মুড আবার জাগ্গি নষ্ট করে দেয়। কার্তিকের রেগে তার ব্যাগ নিয়ে চলে যায়। রাতের বেলা জাগ্গি কার্তিকাকে সরি টরি বলে একটা ক্লাবে নিয়ে আসে। সবাই অনেক মজা করে কয়েক ঘন্টা এভাবেই চলে যায়। রাতের বেলা জাগ্গি আবার কার্তিকাকে তার ফ্ল্যাটে পৌঁছে দেয়। তবে আজ কার্তিকা কেন জানি জাগ্গির উপর ইমপ্রেস হয়ে জাগ্গিকে কিস করে বসে। এরপর জাগ্গিকে রুমের ভেতর নিয়ে যায়। পরের দিন কার্তিকের বাবা কার্তিকাকে ফোন করে যাচ্ছে, কিন্তু কার্তিকা ফোন উঠাচ্ছে না। কার্তিকার বাবা শিলাকে কল করে বলে, কার্তিকা ফোন তুলছে না কেন রে শিলা? শিলা বলে, ও যে হার্ড ওয়ার্ক করছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে হয়তো। শিলার কাছে কার্তিকার রুমের অ্যাক্সেস ছিল। শিলা যখন রুমে গিয়ে দেখে কার্তিকা জাগ্গির সাথে একই বিছানায়, শিলা কার্তিকার বাবাকে কি বলবে বুঝে উঠতে পারছিল না। আঙ্কেল, ও তো বাথরুমে, ও আসলে আমি কল ব্যাক করি। এদিকে কার্তিকা জাগ্গিকে তার পাশে দেখে লাফ দিয়ে ওঠে। নিজের ওপর এতটাই রাগ উঠে মনে হয় গুলি করলে শান্তি পাবে। আজ ছিল সুইমিং ফাইনাল কম্পিটিশন। কার্তিকের বাবা মাও এসেছেন। সুইমিং শুরু হলে জাগ্গি একটু বেশি লাফালাফি করছিল। আঙ্কেলের চুল তো আর এমনি এমনি পেকে যায়নি, মনে মনে কিছুটা সন্দেহ হয়। এদিকে শেষ পর্যন্ত কার্তিকাই চ্যাম্পিয়ন হয়। সবাই তো খুশি। জাগ্গি দৌড়ে এসে বলে,
কার্তিকা, তোকে আমি বলেছিলাম না ওজন কমিয়ে নিলেই জিতে যাবি? কার্তিকার মা জিজ্ঞেস করেন, ও তোমার বন্ধু হয়? হ্যাঁ, জাগি আমাকে ট্রেনিং এর সময় অনেক সাহায্য করেছে। ও আচ্ছা, ওকেও ইনভাইট করে নিস। জাগি বলে, তোর জন্মদিন? তুই আমাকে বললিও না একবার। আরে জন্মদিন না, বিয়ে লন্ডনে। কথাটা শুনে জাগি এমন এক শখ খায়। আচ্ছা, ওকে একটা কার্ড দিয়ে দেই। জাগিনে আবার কোন ঝামেলা করে বসে। কার্তিকা তাই বেশিক্ষণ এখানে না দাঁড়িয়ে তার বাবা মাকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর জাগি কার্তিকার ফ্ল্যাটের নিচে গিয়ে জোরে জোরে কার্তিকাকে ডাকতে শুরু করে। ডাক শুনে কার্তিকা বলে, কি হয়েছে? জাগি কার্তিকাকে 2 মিনিটের জন্য নিচে আসতে বলে। শিলা বলে, সবকিছু এক্ষুনি কাটসাট করে আয়। কি হয়েছে রে? তুই আমাকে তোর যে বিয়ে ঠিক হয়েছে এটা বললি না কেন? কার্তিকা বলে, তোকে কেন আবার বলতে যাব? যা হয়েছে হয়েছে, প্লিজ ভুলে যা। আই এম সরি। জাগি বলে, তুই কি ভুলে গেছিস আমার সাথে কি করেছিস? কার্তিকা বলে, করেছি মানে ওই দিন আমরা দুজনেই নেশায় ঘুরেছিলাম, তাই এরকম হয়ে গেছে। হ্যাঁ, তোকে আগেই আমার বিয়ের কথাটা জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এই কদিনে আমাদের মধ্যে এত কিছু যে হয়ে যাবে আমি মোটেও চিন্তাই করতে পারিনি। সামনেই আমার বিয়ে, তুই তোর মতো করে থাক আর আমাকে আমার মতো করে ছেড়ে দে। জাগি রেগে মেগে চলে যায়। রাতে জাগি আর তার বন্ধুরা ওদিকে কার্তিকা আর শিলাও একটা ক্লাবে আসে। স্টেজে একটা ছেলে গান গাচ্ছিল। তার গান শেষ হলে একজন এসে বলে, আর কি কেউ আছো এখানে নাচতে বা গাইতে চাও? তখন জাগি হাত তুলে বলে, আমি নাচবো। কার্তিকা মনে মনে ভাবে এবার ইমোশনাল একটা গান বাজিয়ে সবাইকে ইমোশনাল করবে আর কি। তাই কার্তিকা চলে যেতে চায়, কিন্তু শিলা আটকায়। ও মা, এ কি? জাগি দেখি ইমোশনাল না হয়ে ইয়াম্মা ইয়াম্মা গানের সাথে মন খুলে নাচছে। যাই হোক, জাগি যে নিজেকে মানিয়ে নিতে পেরেছে এটা ভেবেই কার্তিকা অনেক খুশি। নাচানাচি শেষ করে জাগি কার্তিকার কাছে আসে। কিরে, কেমন হলো আমার নাচ? কার্তিকা বলে, আমি তো ভেবেছিলাম তুই ইমোশনাল গান বাজিয়ে কান্না করতে শুরু করবি, কিন্তু ও মা, তার উল্টোটাই হলো। তুই এক চিজ রে বেটা। জাগি বলে, এই আমরা পাঞ্জাবি, এই একটা জিনিস আমাদের কাছে খুবই স্পেশাল। ভেতরে যাই হোক, কখনো ভেঙে পড়া যাবে না। এই কার্তিকা, প্লিজ বিয়েটা করিস না, আমাকে অন্তত একটা চান্স দে। কার্তিকা বলে, প্লিজ এই বিষয়ে আর কথা বাড়াস না। এখানে আসার আগেই আমার বিয়ে ফিক্সড করা ছিল। যাই না কিভাবে তোর সাথে হঠাৎ করে এত ক্লোজ হয়ে গেলাম। আমি মনে করি এসব কিছু ভুলে তোর নতুন করে সবকিছু শুরু করা উচিত। কিন্তু জাগি এটা মানতে পারছিল না। ও আসলেই কার্তিকাকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু কার্তিকার হাবভাব দেখে এটা বোঝা যায় কার্তিকা কখনো জাগিকে ভালোই বাসেনি। হঠাৎ করে ওই দিন নেশার ঘুরে কাজটা হয়ে গিয়েছিল। জাগি বারবার বলে বিয়েটা ক্যান্সেল করে দিতে। একটা সময় কার্তিকা বলে, যদি 3 মাস এভাবে তুই আমাকে ফিল করিস তো চলে আসিস লন্ডনে। আমি তোকে কথা দিচ্ছি আমি আমার বিয়ে ক্যান্সেল করে দেব। কার্তিকা এটা ভেবে কথাটা বলেছে ও তো 2-3 দিনের মধ্যেই লন্ডন চলে যাবে। এই 3 মাসে হয়তো জাগি তাকে ভুলে যাবে। কে এরকম একজনকে না পেয়ে মনে রাখবে? তার মাঝে কোনো কথাবার্তাও হবে না। শেষবার মতো জাগি আর কার্তিকা আজকের রাতটা অনেক মজা করে কাটায়। এরপর সিন আসে বর্তমানে। গৌতম বলে, এই না হলে তোর কাহিনী, ভিসার জায়গায় ওর কার্ড নিয়ে এসেছিস? জাগি বলে, তো আর কি করতাম, ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, রিজেক্ট হয়ে গেল। ওদিকে এজেন্ট আমার সব টাকা মেরে পালিয়েছে। এছাড়া তো আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না। আর এমনিতেও লন্ডন আর ইন্ডিয়ার দূরত্ব, এই দেখুন। এসব দেখতে দেখতে আর শুনতে শুনতে গৌতম বলে, জাগি তুই তো আমার লাভ স্টোরির স্পিচের উপর ইমপ্রেস হয়েই এখানে এসেছিস। দেখ জাগি, এটা একটা সাধারণ ওয়েডিং রিসেপশন স্পিচ, এখানে এত অবাক হওয়ার কিছু না। না দাদা, এরকম বলো না, ওটা সাধারণ কোনো স্পিচ ছিল না, ওটা ফিলোসফি ছিল, ভালোবাসার ফিলোসফি, যা আমার একেবারে হৃদয় পর্যন্ত গিয়ে হিট করেছে। আচ্ছা, তুই আমার ফিলোসফি শুনেই এখানে এসেছিস, তাই তো? তো আজ না হলে আমার নতুন ফিলোসফির কাহিনীটাও শুনে নে। এর আগে গৌতমের ওই স্পিচটা কি একটু বলি। গৌতমের বিয়ের দিন তো জাগি তার বন্ধুদের নিয়ে ফ্রিতে মদ খাওয়ার জন্য গৌতমের বাড়ি গিয়েছিল। গৌতমের স্ত্রীর নাম তীরা। দুজন দুজনকে তারা খুবই ভালোবাসে। উইডিং এ গৌতম তীরার উপর ইমপ্রেস হয়ে বলে, তীরা, তোমার সাথে যদি আমার ইন্ডিয়াতে দেখা না হতো তো আমেরিকা হতো, আমেরিকায় দেখা না হলে ফ্রান্সে দেখা হতো। আমি দুনিয়ার যে কোনো গলি, যে কোনো শহর, প্রত্যেকটা গ্রাম থেকে তোমাকে খুঁজে বের করতাম, কারণ তুমি আমার ভাগ্যতে লেখা আছো। তো এরপর তাদের দুজনের মধ্যে কি কারণে ঝামেলা লেগে যায়, এখন চলুন সেই সম্পর্কে জানি। সিন আবার 3 মাস পেছনে যায়। গৌতম আর তীরা দুজনেই সরকারি চাকরিজীবী। গৌতমের চাকরির কথা তো জানেনি, ইন্ডিয়ান ফরেন সার্ভিসের লোক। তীরা কিসের চাকরি করে স্পষ্ট করে বলতে পারছি না, তবে হালকা করে একটা ধারণা দিতে পারি, মানুষের অধিকার, মানবাধিকার, এইসব নিয়েই তার ঘাটাঘাটি। তো দেখুন, তাদের কাজ কিন্তু দুটো এবং আলাদা আলাদা। একরকম তীরা মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করে,
আর গৌতম দেশের নিয়ম শৃঙ্খলা ঠিক রাখে। এর জন্য তাদের দুজনের মধ্যে বেশিরভাগ সময়ই এইসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর মধ্যে একদিন এমন একটা ঘটনা ঘটে যার জন্য তারা দুজন সম্পূর্ণ আলাদা হয়ে যায়। একদিন গৌতম আর তীরা একটা হোটেলে খাবার খাওয়ার জন্য যাচ্ছিল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলে কিসব জিনিসপত্র বিক্রি করছিল। তীরা আর গৌতম আসলে ছেলেটা কিছু কেনার জন্য বলে। তীরা ছেলেটার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কিছু খেয়েছো? ছেলেটা বলে, না দিদি, 2 দিন ধরে কিছুই খাওয়া হয়নি। তো তীরা পাশের একটা দোকান থেকে ছেলেটার জন্য খাবার আনতে চলে যায়। ছেলেটা হিন্দিতে কথা বলছিল দেখে গৌতমের কিছুটা সন্দেহ হয়। গৌতম জিজ্ঞেস করে, কোথায় থাকো তুমি? ছেলেটা গৌতমকে ভরসা করে বলে, অমুক জায়গায় একটা ক্যাম্প আছে। আমি শুধু এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, আফ্রিকান, আমরা 30 থেকে 40 জন ওখানে থাকি। বলে রাখি এই জায়গাটা হচ্ছে ফ্রান্স। তো গৌতম যখন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের লোক ছিল, দেশের খেয়াল রাখাটা তার কর্তব্য। তো এই খবরটা গৌতম ফ্রান্সের পুলিশকে জানিয়ে দেয় যে অমুক জায়গায় বহিরাগত অধিবাসী বসবাস করছে। পরের দিন ফ্রান্সের পুলিশ ওই ক্যাম্পে গিয়ে সবাইকে অ্যারেস্ট করে। নিউজ দেখে তীরা তো গৌতমের উপর অনেক ক্ষেপে যায়, কারণ গত রাতেই ছেলেটার সাথে তাদের দেখা হয়েছিল। কেন গৌতম এরকম করলো? তীরা এটা গৌতমের কাছে জানতে চায়। গৌতম বলে, দেখো, তোমার ঘরে যদি অপরিচিত একজন লোক এসে বলে থাকতে চায়, তুমি কি তাকে থাকতে দেবে? তো ফ্রান্স কেন এলাও করবে? দেখো তীরা, আমি এখানে কোনো ভুল করেছি বলে আমার মনে হচ্ছে না। আমি একজন সরকারি কর্মকর্তা, আমি আমার ডিউটি পালন করেছি। এরকম ঝগড়া করতে করতে একটা সময় তীরা গৌতমকে বলে ও আর তার সাথে থাকতে পারবে না। ও যে গৌতমকে বিয়ে করেছে, এই গৌতম আর ওই গৌতমের সাথে আকাশ পাতাল পার্থক্য। তীরা গৌতমকে এবার ডিভোর্স দিতে চায়। এরপর সিন আসে আবার বর্তমানে। গৌতম বলে, এই হলো আমার লাভ স্টোরির পুরো কাহিনী, শর্ট এবং সুইট। এগুলো থেকে ইন্সপায়ার হয়ে যা, আর সামনের দিনগুলো কিভাবে সুন্দর করবি এটা নিয়ে ভাব। যে মেয়েটার জন্য তুই পাগল, ওই মেয়েটাই নিজের ইচ্ছেতে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, আর তুই ওর পেছনে পড়ে আছিস। বুঝার চেষ্টা কর জাগ্গি, তোর এই লাভ স্টোরির পেছনে কোনো হ্যাপি এন্ডিং নেই। গৌতমের পর মারফাতেইয়া নামে একজনকে ফোন করে বলে জাগির জন্য আর্জেন্ট ইন্ডিয়ার ফ্লাইটের টিকিট বুক করার জন্য। তো এরপর গৌতম জাগিকে নিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় মারফাতিয়া কল করে জানায় এখন এয়ারপোর্টে না আসতে। জাগির মতো আরো 2 জন ইল্লিগাল লোকে পাওয়া গেছে, ওদের কাজটা শেষ করে জাগির কাজটা করতে হবে। গৌতম তখন জাগিকে নিয়ে এয়ারপোর্টের একটা হোটেলে গিয়ে ওঠে। সুযোগ বুঝে জাগি বিল্ডিং থেকে লাফ দেয়। এত উঁচু থেকে লাফ দিয়ে নিচে পড়লেও জাগির কিছুই হয় না, কারণ জাগি নিচে গিয়ে কতগুলো তুলাবর্তী ব্যাগের উপর পড়ে। জাগি গৌতমকে বলে, দাদা, তুমি এত সহজে হার মেনে নিলেও আমি হার মানব না, আমাকে মাফ করে দেবেন, আমাকে কার্তিকের কাছে যেতেই হবে। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দ্বিতীয় পার্ট 3 দিনের ভেতরেই পেয়ে যাবেন, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।